আমরা অফবিট নর্থ বেঙ্গল সিরিজের প্রথম ভিডিওটিতে শেয়ার করেছিলাম খয়রানি ফরেস্ট ভিলেজের অভিজ্ঞতা। এখানে মিস্টার কৃষ্ণ থাপার গুলমা হোমস্টেতে আমরা এক রাতের জন্য অতিথি হয়েছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি, যদি আপনারা ভিডিওটি না দেখে থাকে অবশ্যই দেখে নেবেন। আর আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী একটি নতুন জায়গার অভিজ্ঞতা। অফবিট নর্থ বেঙ্গলের দ্বিতীয় পর্বে আজকে আপনাদের যে জায়গাটির অভিজ্ঞতা শেয়ার করব, সেই জায়গাটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার অন্তর্ভুক্ত একটি গ্রাম। জায়গাটি খুব অল্প সময়ের মধ্যে একটি পর্যটন গন্তব্য হিসাবে খুব জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে শীতের সময় বা গ্রীষ্মের শুরুতে একে কমলা গ্রাম বলা হয়, কারণ এই ঋতুতে সেখানে কমলা লেবু জন্মে। তো আপনারা বুঝতেই পারছেন আমি কোন জায়গার কথা বলছি। হ্যাঁ, আমাদের অনেকেরই পরিচিত, আবার অনেকে অপরিচিত শিটং। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এই অফবিট নর্থ বেঙ্গলের দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের শিটং ভ্রমণের অভিজ্ঞতা। শিলিগুড়ি থেকে শিটংয়ের দূরত্ব প্রায় 26 কিলোমিটার। আপনি যদি গাড়ি করে আসেন আপনার সময় লাগবে এই ধরুন 55 মিনিট থেকে 1 ঘন্টার মতো। মাফ করবেন, সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। আর আপনাকে ন্যাশনাল হাইওয়ে 17 ধরে আপনি যদি এগিয়ে যান আপনি পৌঁছে যাবেন শিটং। আপনি প্রাইভেট কার ভাড়া করেও অনায়াসে পৌঁছে যেতে পারেন শিটং। আপনি বাসেও যেতে পারেন। শিলিগুড়ি থেকে যে বাসগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই বাসে করে আপনি কার্শিয়াং পৌঁছে গিয়ে সেখান থেকে একটি শেয়ার ট্যাক্সি নিয়ে নিতে পারেন। সেভাবে আপনি শিটং পৌঁছে যেতে পারেন, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। শিটং আপনি বছরের যে কোনো সময় বেড়াতে আসতে পারেন, তবে সবচেয়ে আদর্শ সময় হলো অক্টোবর মাস থেকে জুন মাস, যখন ওয়েদার অত্যন্ত মনোরম এবং আরামদায়ক থাকে। আমরা অলরেডি শিটং গ্রামে প্রবেশ করে গেছি। কিছুক্ষণ আগে একটা হালকা বৃষ্টি হয়েছে, এখন পুরো ফগি ওয়েদার। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফগে গ্রামটা ঢেকে আছে। সূর্যের নামমাত্র নেই, সূর্যের আলোর কোনো দেখার চিহ্নই নেই এখানে। দারুণ একটা এক্সপিরিয়েন্স। প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটা ঠান্ডা হাওয়া বইছে, তার সঙ্গে একটা ফগি ওয়েদার। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি শিটংয়ে আমাদের হোমস্টেতে। এখানে আমরা দুরাত থাকবো। নাম সেওয়ান্নে হোমস্টে। বিশেষ হোমস্টে একেবারে গায়ে অবস্থিত এটি। ওয়েদার কিন্তু এখনও খুব একটা পরিষ্কার হয়নি। আর আমাদের মোটামুটি শিলিগুড়ি থেকে আসতে সময় লাগলো, আমরা 9টার সময় আমরা রওনা দিয়েছি, প্রায় 1টা কোন বাজেছে প্রায়। কারণ সময় লাগলো কারণ মাঝখানে বৃষ্টির জন্য আমরা দাঁড়িয়েছিলাম, একটু ঝড়ের মতো হালকা হচ্ছিলো, প্লাস দুবার ঠান্ডাতে দাঁড়িয়ে আমরা চাও খেয়েছি, আর তার জন্য একটু আমাদের সময় লেগেছে। তাহলে মোটামুটি আপনারা যদি টাকা ড্রাইভ করে আসেন 2 থেকে 2.5 ঘন্টা আপনারা আরামসে পৌঁছে যাবেন। এই সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এখানে মেঘ ঢেকে রয়েছে। ওই যে দূরে মেঘের ওপর দিয়ে কাঞ্চনজঙ্ঘা একটা পিক হালকা দেখা যাচ্ছে, যেখানে বরফ পড়ে রয়েছে, কিন্তু খুব একটা ক্লিয়ারলি ভিজিবল নয়। আপনাদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু খুব একটা আপনারা মনে দেখতে পেয়েছেন। ওই জাস্ট একটুখানি মাথাটা দেখা যাচ্ছে, ওই দেখুন। তো চারিদিক মেঘে ঢেকে রয়েছে। আমরা এখন ফ্রেশ হয়ে নেব, তারপর লাঞ্চ করব। তো লাঞ্চ করে ইচ্ছে আছে একটু আমরা সাইড সিনে বেরোবো। 2টো পয়েন্ট কভার করব, নামথিং পোখরি আর হচ্ছে আমরা চলেছি অহলদারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আমরা জাস্ট লাঞ্চ করে নিলাম হোটেলে, হোমস্টেতে। লাঞ্চ করে রেডি হয়ে এবার আমরা যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে। আমরা এখন চলেছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে। ওয়েদার যদিও খুব একটা আমাদের আশানুরূপ নয়, চারিদিকে ফগ রয়েছে,
দেখতে পাচ্ছেন আপনারা পিছন দিকে ফগি ওয়েদার, যার ফলে কতটা প্রপার ভিউ দেখতে পাবো এখান থেকে আমি যথেষ্ট সন্দেহ আছে আমার। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে আশেপাশে থাকার অনেক অপশান রয়েছে। আপনার আশেপাশে দেখার জন্য আপনার নামথিং পুকুরি রয়েছে, আপনার চায়ের বাগান রয়েছে, মাহালদিরাম, নিচে আপনার লাটপাঞ্চার রয়েছে, যেটা আপনার পাখি বিভিন্ন ধরনের প্রজাতির পাখির জন্য বিখ্যাত। তো দিনকে দিন যত আপনার দার্জিলিং, গ্যাংটক এই জাতীয় জায়গার ট্রেস কমছে, এই জায়গাগুলো আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে। আর যেভাবে দিনকে দিন দার্জিলিং বলুন বা গ্যাংটক বলুন যেভাবে ক্রাউডি হয়ে যাচ্ছে, তো মানুষ নিরিবিলি শান্ত পরিবেশ পছন্দ করছে, যার ফলে বারে বারে ফিরে আসছে এই জায়গাগুলোতে। এখন আমরা এগিয়ে চলেছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে। বিশ্বনাথ দাও আমাদের রেকর্ডিং থেকে বিশ্বনাথ দাও চার্জ আপ হয়ে গেছে। বিশ্বনাথ দাও রেকর্ড করতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে রাস্তাঘাট পুরো ফগে ভরে গেছে। তো এই সিচুয়েশনে মনে তো হয় না আমরা সেরকম কোনো ভালো ভিউ পাবো বলে, বাট এসছি যখন না গিয়ে একটু ফিরে চলে যাওয়া যায় না। অহলদারা যে ভিউ পয়েন্ট, মেন গেট থেকে প্রায় 500 মিটারের কাছাকাছি আপনাকে হেঁটে যেতে হবে। তো এখানে যে রাস্তাটা ভালো ছিল, এখানে গাড়ি আসছিল, গাড়ি ভেতরে ঢুকে ভেতরে ভিজিটারদের ড্রপ করছিল। তাই সেখান থেকে জাস্ট যেখানে ড্রপ করছিল সেখান থেকে 100 মিটার মতো হেঁটে গিয়ে আপনারা দেখতে পেতেন জায়গাটা। এখন এই যে রাস্তাটা গেছে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, যার জন্য কোনো গাড়িকে এনারা অ্যালাউ করছেন না। তাই গাড়িকে গেটের বাইরে রেখে আপনাকে পায়ে হেঁটে উঠতে হবে। এই আমরা এসে পৌঁছে গেছি অহলদারা ভিউ পয়েন্টে। এই আপনারা হোমস্টেগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু আশেপাশের কোনো ভিউ চোখে পড়ছে না, পুরো কুয়াশায় ঘেরা। এখানে একটি পাথরের আদল এমনভাবে তৈরি আছে, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের আদলে, সেটাকে অনেকে এখানে টেগর রক বা রবীন্দ্রনাথ ঠাকুর টেগর রকও নামে ডেকে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে এখানে এই মুহূর্তে এতটাই ফগ যে কোনো কিছুই আর দেখা যাচ্ছে না। আর আপনাদের একটা কথা বলে থাকি যে এই যে এখানে যে হোমস্টেগুলো রয়েছে, এগুলো মোটামুটি ধরুন আপনি যদি নেন তো মেন গেট থেকে প্রায় 500 মিটার মতো হেঁটে এসে আপনাকে এখানে থাকতে হবে। তো এখানে থাকার একটা প্লাস পয়েন্টও আছে, তেমনি মাইনাস পয়েন্টও আছে। প্লাস পয়েন্ট হচ্ছে এটাই যে আপনি এখানে চারিদিকে আপনার এখন দেখা যাচ্ছে না বলে এখানে খুব সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এটা আপনি এখানে থাকলে অল টাইম আপনি এনজয় করতে পারবেন। বাট এটার একটা সবচেয়ে বড় এখান থেকে মানে সূর্যাস্ত আর সূর্যোদয় দুটোই খুব পরিষ্কারভাবে দেখা যায়। আর এখানে একটা সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট এটাই হচ্ছে যে যেহেতু এটা প্রায় 500 মিটার দূরে মেন গেট থেকে, তো যদি আপনি থাকেন এখানে তো আগে থেকে আপনার যথেষ্ট রসদ, যেমন খাবারের জল, খাবার দাবার, মেডিসিন, এগুলোকে সবসময় সংগ্রহ করে নিয়ে এসে এখানে আমরা থাকতে হবে। এখানে হঠাৎ করে যদি আপনার জল বা কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনাকে রাত বিরেতে প্রায় 500 মিটার হেঁটে গিয়ে আপনাকে নিয়ে আসতে হবে। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে আপনারা সবসময় বুকিং করবেন।
এনজয় করছি। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সিনকোনা গাছ রয়েছে, লাইন দিয়ে এখানে সিনকোনা গাছের প্ল্যান্টেশন করা হয়েছে। আর সিনকোনা গাছ সম্বন্ধে আপনারা জানেন যে মেডিসিনাল প্ল্যান্ট হিসাবে পরিচিত। ওহলদারা ভিউ পয়েন্ট থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যায়। তো অগত্যা আমাদের বাধ্য হয়ে, ইচ্ছে না থাকলেও আমাদের সাইট সিনের খাতা থেকে নামথিং পুকুরিকে বাদ দিয়ে ফিরে আসতে হয় আমাদের সেওয়ান্নে হোমস্টেতে। প্রকৃতির খামখেয়ালিপনা আর বিরূপ মনোভাবকে উপেক্ষা করে সন্ধ্যে হতে না হতেই আমরা মেতে উঠলাম সান্ধ্য অনুষ্ঠানে। আমরা সকলে মিলে দারুণ এনজয় করলাম চিকেন বারবিকিউ। 2 কিলো চিকেনের জন্য ওনারা চার্জ করেছিলেন প্রায় 1200 টাকা। গুড মর্নিং বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিটংয়ের হোমস্টেতে, আমাদের সেওয়ান্নে হোমস্টেতে। কালরাত থেকে সারা রাতে বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে। আপনারা দেখুন, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। তো ওয়েদার এখনও ক্লিয়ার হয়নি, বেশ জোরেই বৃষ্টি পড়ছে। তো মোটামুটি মনে হচ্ছে আজকে আমাদের সাইট সিনটা পণ্ড হলো বলে। তো ওয়েট করছি, যদি ওয়েদার ভালো হয়, মানে অবস্থা ফেরে, তাহলে ব্রেকফাস্ট করে হোক বা লাঞ্চ হোক হয়তো আমরা বেরোতে পারি। তো এখনও অবধি আকাশের যা মানে মুড দেখছি, তাতে তো খুব একটা আশাবাদী নই আমরা। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, কী হয়, সিচুয়েশান কী দাঁড়ায়। অবশ্যই আজকে আমাদের সাইট সিনের প্ল্যানে যা ছিল সেই স্পটগুলো হলো যোগীঘাট ব্রিজ, মংপু, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মংপু, অরেঞ্জ গার্ডেন, লাটপাঞ্চার, মাহালদিরাম, হ্যাঁ অবশ্যই গতকাল মিস করে যাওয়া বৃষ্টির কারণে নামথিং পুকুরি। কিন্তু যে অবস্থা, তাতে জানি না আজকে আর কী হবে। এখন বাজে প্রায় বিকেল 4টে। তো কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো ভাবছি আশেপাশে। সারাদিন তো গেল পণ্ড হয়ে, তো এখন বৃষ্টিটা থেমেছে, আকাশে মেঘলা রয়েছে, জোরে হাওয়া চলছে। তো পাশেই একটু নিচের দিকে নেমে গেলে একটা মাঠে মেলা চলছে, লোকাল একটা মেলা। তো আমরা প্ল্যান করছি সেখানেই আমরা কিছুক্ষণের মধ্যে যাব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটি লোকাল মেলাতে। আমাদের শিলংয়ে যে হোমস্টে আমরা রয়েছি, সেওয়ান্নে হোমস্টে, তার থেকে আমরা মোটামুটি 500 মিটার মতো নিচে দিকে নেমে এলাম। সেখানে একটা ছোট্ট একটা গ্রাউন্ডের মতো রয়েছে, সেখানে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
আর আমরা দাঁড়িয়ে আছি শিবান্নে হোমস্টের ছাদেতে। বৃষ্টি এই মুহূর্তে নেই, তো হাওয়া চলছে খুব জোর। আপনাদের দেখাচ্ছি রাতের ভিউটা আশেপাশের। তো যেহেতু আপনাদের জানিয়েছিলাম যে আমাদের শিবান্নে হোমস্টেটা বিশেষ হোমস্টে একদম গায়ে লাগোয়া, তো অবশ্যই এই যে দেখুন দেখা যাচ্ছে এটার বিশেষ হোমস্টে লাইট এগুলো। রাত্রিবেলা বিশেষ হোমস্টে কেমন দেখতে লাগে। খুব সুন্দর হোমস্টে, খুব সাজানো গোছানো হোমস্টে। গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের শিটংয়ের দ্বিতীয় দিন। কালকে আপনাদের দেখিয়েছিলাম যে কালকে দিনটা আমাদের ঘরে বসে বসে কেটে গেছে, কারণ কালকে আমাদের ইনফ্যাক্ট কোথাও বেরোতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো কালকে সারাদিন আমাদের ঘরে বসেই কেটেছে। তার ফলে আপনাদের কালকে আমরা সাইট সিন করতে না পারার জন্য আমি আপনাদের কোনো ভিডিওই দেখাতে পারছি না। তো আজকে সকাল থেকে আকাশ খুবই মেঘলা রয়েছে। হ্যাঁ, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আকাশ খুবই মেঘলা। যদিও বৃষ্টি হয়নি, সারা রাত ঠাকুরের সঙ্গেদের বৃষ্টি হয়নি। শোনা যাচ্ছে খবরে নাকি বলেছে যে সরে গেছে নিম্নচাপ। তো যদিও এখনও আকাশ পুরো মেঘলা, আকাশ মোটেই পরিষ্কার হয়নি। কাঞ্চনজঙ্ঘা কোনো মতেই এখান থেকে দেখা যাচ্ছে না। তো আশা করছি সারাদিনের আস্তে আস্তে কেটে যাবে নিম্নচাপ। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। আজকে আমরা তিন চুলের জন্য যাব, তিন চুলেতে যাব। তো কালকে যেহেতু সারাদিন কোনো সাইট সিন আমরা করতে পারিনি, তো আজকে যেটা আমাদের প্ল্যানিং আছে যে যাওয়ার সময় অন দ্য ওয়েতে যে দুটো স্পট পড়বে, একটা হচ্ছে যোগীঘাট ব্রিজ, আর সেকেন্ড হচ্ছে রবীন্দ্রনাথের মংপু। তো এই দুটো জায়গা আমরা কভার করে তারপর আজকে আমরা তিনচুলেতে, যেখানে আমাদের নেক্সট গন্তব্য, সেখানে আমরা যাব। হ্যাঁ, স্নান করে ফেলেছি। আচ্ছা, ঠিক আছে, আমরা খেয়ে নেব এখনই। এই আপনারা দেখছেন শিবান্নে হোমস্টে রান্নাঘর। খুব ওয়েল ফার্নিশড না হলেও মোটামুটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে কিচেনের ভিতরে প্রবেশ করছি আমি। র্যাকে সাজানো রয়েছে জিনিসপত্র। আর লাস্ট 2-3 দিন ধরে যারা আমাদের রান্না করে খাইয়েছে, এই রাজু আর চিমা, রুটি করছে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি। আমরা চলেছি লোয়ার শিটংয়ের দিকে। ব্রেকফাস্টে আমাদের ছিল রুটি, তরকারি এবং তার সঙ্গে ডিম সেদ্ধ। তো আমরা লোয়ার শিটংয়ের দিকে যাচ্ছি। প্রথমে আমরা কভার করব যোগীঘাট ব্রিজ, আর সেটা দেখে তারপর আমরা যাব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মংপুতে। আর এই যে আপার শিটং থেকে লোয়ার শিটং যাওয়ারই রাস্তাটা, এটা খুবই সুন্দর, মনোরম এবং দেখার মতো। আর হ্যাঁ, একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি ভুলে গেছি। এটা হচ্ছে যে আপনারা হয়তো ভাববেন আমি কেন এই সারা শিটং ট্যুরে আমি হোটেল রিভিউ দিইনি, খাবার দাবারের রিভিউ দিইনি বা রুম রিভিউ দিইনি। তার কারণ হচ্ছে এই তিনটে কোনোটাই উন্নত মানের ছিল না, আমার পছন্দের হয়নি একদম। যার জন্য আমি আপনাদের কোনো রিভিউ দিইনি বা দেবো না, বা কখনোই আমি আপনাদের রেকমেন্ড করবো না। আমার এক্সপিরিয়েন্স আমি খারাপই বলবো। তো যাই হোক, তো আমরা এগিয়ে চলেছি এখন যোগীঘাট ব্রিজের দিকে। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলা হয়নি, এই পার্টিকুলার শিটংয়ে আমাদের এবং বিশ্বনাথের সঙ্গে এই ট্যুরের সঙ্গী হয়েছে আমাদের বন্ধু পিনাকি সরকার। এটা আপনাদের আমি বলতে ভুলে গেছি। তো ওরা শুধুমাত্র এই শিটংয়ে এসছে
ওর ফ্যামিলিকে নিয়ে। আমরা এসে পৌঁছে গেছি জয়ঘাট ব্রিজ। এই ব্রিজটি যোগীঘাট আর যোগীঘাট এই ব্রিজটি মংপু আর শিটংয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থাটাকে খুবই উন্নতি করে দিয়েছে। বলে রাখি, এই যোগীঘাট ব্রিজ রিয়াং নদীর উপর অবস্থিত। এই যোগীঘাট ব্রিজ প্রায় ৭৪ মিটার লম্বা। ২০১৫ সালে বাবা রামদেব এই ব্রিজটির উদ্বোধন করেছিলেন। আপনারা চাইলে ব্রিজের নিচে নেমে ছবি তুলতে পারেন। ওই যোগীঘাট ব্রিজ দেখার পর আবার আমরা সকলে মিলে গাড়িতে করে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য বা সাইট সিইং পয়েন্ট রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মংপুর দিকে। অবশেষে আমরা এসে পৌঁছলাম রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মংপুতে। হ্যাঁ, আমরা প্রবেশ করার সময় শুনলাম টিকিট কাউন্টারের কাছে টিকিট কাউন্টার বন্ধ। যে একজন কেয়ারটেকার এখানে দাঁড়িয়েছিলেন, তো উনি বললেন যে আজকে দশেরার জন্য ছুটি রয়েছে, তার ফলে বন্ধ আজকে। তাই আমরা ভেতরে ঢুকতে পারবো না আজকে। এই রবীন্দ্রনাথের এই বাড়িটি বন্ধ থাকছে, তো বাইরে থেকেই আমাদের দেখে ফিরে যেতে হবে। মংপুর এই বাড়িটি রবীন্দ্রনাথের অত্যন্ত পছন্দের জায়গা ছিল। মংপুর এই বাড়িতে কবিগুরু ১৯৩৮ সাল থেকে ১৯৪০ সাল অবধি ৪ বার এসেছিলেন। এটি প্রকৃতপক্ষে মৈত্রী দেবীর বাড়ি, যিনি নহন্যতের রাইটার। আর মৈত্রী দেবীর হাজব্যান্ড ডক্টর মনমোহন সেন, তিনি ছিলেন এই পাশেই যে কুইনাইন ফ্যাক্টরি রয়েছে, এই কুইনাইন ফ্যাক্টরির ডাইরেক্টর। দুঃখের বিষয় আজকে আমি আপনাদেরকে এই কুইনাইন ফ্যাক্টরি দেখাতে পারছি না, কারণ দশেরার ছুটির জন্য এই ফ্যাক্টরিটিও বন্ধ রয়েছে। ১৯৩৯ সালে কবিগুরু দ্বিতীয়বার মংপুতে এসেছিলেন, এবং শুধু তাই নয়, উনি সরাসরি পুরী থেকে চলেছিলেন এই মংপুর বাড়িটিতে। এতই পছন্দের জায়গা ছিল তাই। ১৯৩৯ সালে তৃতীয়বার এসেছিলেন কবিগুরু, আর সেবারে ১২ই সেপ্টেম্বর থেকে প্রায় ৫ই নভেম্বর পর্যন্ত এখানে ছিলেন। পঞ্চমবার আর কবিগুরুর আসা হয়নি, আর অসুস্থতার কারণে তিনি অন দ্য ওয়ে থেকে অর্থাৎ কালিম্পং থেকে কলকাতায় ফিরে যান, এবং অবশেষে পরে তিনি দেহত্যাগ করেছিলেন। বৃষ্টির কারণে সঠিকভাবে শিটংকে দেখতে না পারায়, এমনকি অবশেষে মংপুর বাড়ির ভিতরে ঢুকতে না পারায় মন খুবই ভারাক্রান্ত লাগছিল। মনের মধ্যে পুঞ্জীভূত দুঃখ নিয়ে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের দিকে। নর্থ বেঙ্গলের ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ এই অবধি। পরবর্তী তথা তৃতীয় পর্বে আবার আপনাদের কাছে আমি ফিরে আসবো তিনচুলে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন। ততক্ষণ আজকে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।